হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডিং ডোজো। তো নোট.জেএস সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা নোট.জেএস নিয়ে কিছু কাজ করব এবং কিছু বিষয় আমরা জানবো যে বিষয়গুলো আমাদের নোট.জেএসে কাজ করার জন্য খুবই প্রয়োজন হবে। তো হয়তো নোট.জেএসে আজকে কোড লিখবো না আমরা, তো মোটামুটি একটা সেটআপ তৈরি করা থেকে শুরু করে আমরা কিছু প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখব, যেগুলোর মাধ্যমে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে নোট.জেএসে আমাদের কী বিষয় নিয়ে কাজ করতে হবে। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে এখানে আমি দেখুন যে ওয়েবসাইটটা খুলে রেখেছি গত ৩টে ভিডিও থেকে, সেটা হলো নোট.জেএসের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে? নোট.জেএস.org। তো এখন এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে একটা ডাউনলোডের অপশান দিয়েছে। তো এখন এটা আমরা কি ডাউনলোড করছি? আমরা নোট.জেএস যে সফটওয়্যারটা সেটাকে কিন্তু ইনস্টল করছি। তো প্রসেস হলো খুবই সিম্পল। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে যখন এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর অন্যান্য যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করেন সেরকম নেক্সট অপশানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি এই সফটওয়্যারটা ইনস্টল না করতে পারেন, তাহলে কিন্তু এটার প্রমাণ হয়ে যাবে যে আপনি নোট.জেএস শেখার জন্য এখনও রেডি নন। তো এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো করে নিতে হবে। আর কোডিং লেখার জন্য আমাদের একটা এডিটর প্রয়োজন হবে। সেই এডিটরটা আমি ইউজ করব VS কোড। তো আপনি যদি অন্যান্য কোড এডিটরে থাকেন, মানে নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট, সেই সমস্ত জায়গাতেও করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করব আপনি VS কোড। যদি নাম না শুনে থাকেন VS কোডের, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে VS কোড যে জিনিসটা কী। তো VS কোড যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। VS কোডের ওয়েবসাইটে এসে এটা কিন্তু আমি যেহেতু উইন্ডোজে রয়েছি, তো উইন্ডোজের অপশান দেখাচ্ছে। আপনি যে অপারেটিং সিস্টেম থাকবে সেইভাবে এখানে কিন্তু অপশান আসবে। তারপরে সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ওকে? তো এখন কোড এডিটর ইনস্টল করে সেটাকে রেডি করা, এটা হলো মানে ঠিক কাজ নয়। আমি যখন নোট.জেএস শিখতে এসেছি তখন আমাকে কোড এডিটর ইনস্টল করে দেখানোটা এটা ঠিক কাজ হবে না। এটা নিজেকে কিন্তু করে নিতে হবে, যেহেতু আপনি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান। তো অনেক কিন্তু রিসার্চ ওয়ার্ক আপনাকে নিজেকে করে নিতে হবে। ওকে? আচ্ছা, এবার আ দ্বিতীয় যে কাজটা হবে সেটা কি? মোটামুটি আপনার যখন এই সমস্ত কিছু সেটআপ হয়ে যাবে, আচ্ছা, আর তারও আগে আরেকটা পয়েন্ট এখানে বলি, যে এখানে দেখবেন যে এই যে ডাউনলোড নোট.জেএস যে ভার্সনটা সেটা কিন্তু এই ভার্সনে আপনার কিন্তু ইনস্টল হবে। আপনি যে সময় ভিডিও দেখেন না কেন, সেই সময় এই নাম্বারটা হয়তো বদলে যাবে। কিন্তু এই মুহূর্তে এখন যে নাম্বারটা দেখাচ্ছে সেটা হলো 20.12.2। এই ভার্সনটা কিন্তু আপনার ডাউনলোড হবে। ওকে? LTS মানে হলো লং টার্ম সাপোর্ট, মানে আপনি নিশ্চিন্তে এটাকে ভরসা করতে পারেন। এই সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আরও কিছু ভার্সন এখানে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেই ভার্সনটা এখানে মেনশন করা আছে। তো এখানে না থাকে, সিম্পল আপনি এই বাটনে ক্লিক করে ইনস্টল করবেন। এখন এই যে নোট.জেএস আপনি ইনস্টল করলেন, আপনার কম্পিউটারে নোট.জেএস ইনস্টল হয়ে গেছে। তার মানে কি? আপনার কম্পিউটার কিন্তু এখন সার্ভারের মতন কাজ করা, আ মানে কাজ করার জন্য রেডি। সার্ভারের মতন বিহেভ করতে পারবে। মানে কি? ওই যে বলছিলাম ১ম ভিডিওতে, ফাইলপত্র শেয়ার করা, রেসপন্স নেওয়ার, এই মানে রিকোয়েস্ট নেওয়া, রেসপন্স দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু করার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমি যে নোট.জেএস ঠিকঠাক করে ইনস্টল করতে পেরেছি, তো সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কমান্ড প্রম্পটে এসে আমি এখানে CMD টাইপ করছি। CMD মানে এই যে কমান্ড প্রম্পট যেখানে আসলাম, কমান্ড প্রম্পটে এসে আমাকে সবার প্রথমে এখানে লিখতে হবে যে লোড। ঠিক আছে? লোড লেখার পরে একটা এন্টার প্রেস করুন। লোড লেখার পরে এন্টার প্রেস করার পরে আপনি যদি এরকম কোনো একটা অপশান দেখতে পান, এরকম যদি টাইপ করার মতো যদি জায়গা পেয়ে যান, তার মানে মনে করবেন যে আপনার নোট.জেএস সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওকে? এখন এখানে আপনি কনসোলে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতেন, এখানেও কিন্তু সেই একই কাজ করতে পারবেন। এখানেও ভ্যারিয়েবল নিতে পারবেন। তো সিম্পল এখানে আমি যোগ, বিয়োগ করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কারণ এই কাজের জন্য আমরা ইউজ করব না। তো ঠিক আছে। তো আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে। সেটা হলো আমরা আরেকটা জিনিস দেখব। এখানে আমি কন্ট্রোল C প্রেস করলাম। কন্ট্রোল C দিয়ে এখান থেকে এক্সিট করে গেলাম। করে আমি আবার আরেকটা জিনিস টাইপ করছি। প্রেস কন্ট্রোল C টোয়াইস। ঠিক আছে? ২ বার প্রেস করবেন। তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার লিখুন যে npm। ওকে? npm লেখার পরে দেখুন কি আসছে এখানে। দেখুন এখানে অনেক কিছু এখানে এই যে কমান্ড-টমান্ড দেখাচ্ছে। ঠিক আছে?
তো সেই জন্য আমি আরেকটা এখানে কমান্ড টাইপ করছি npm -v। তো এইটা টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে কি 10.2.4 মানে npm ইনস্টল হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা নোড নিয়ে কথা বলছিলাম, এই npm আবার কোথা থেকে এলো? তো নোড.জেএস যখন ইনস্টল করবেন আপনি ফ্রিতে আরেকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হলো npm মানে হলো নোড প্যাকেজ ম্যানেজার। নোট প্যাকেজ ম্যানেজার নিয়েই আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। তো এটা সম্পর্কে আমি ফ্যামিলিয়ার যত তাড়াতাড়ি হয়ে যাবো তত ভালো। তো আমি চেক করে নিচ্ছি নোড-ভি দিয়ে আমি নোডের কোন ভার্সানে ইউজ করছি সেটা। আর আরেকটা জিনিস চেক করছি কি npm-v, এটা দিয়ে কী চেক করছি যে আমার কাছে npm এর কোন ভার্সানটা আছে। আর এই পুরো স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য cls। তো বুঝতে পারলেন যে অল্প কিছু জিনিস চেক করার জন্যই কিন্তু আমাদের কিন্তু কমান্ড প্রম্পট এখান থেকে স্টার্ট হয়ে গেল, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু কমান্ড প্রম্পটটা অবশ্যই জানতে হবে। এখানে কমান্ড লিখে বেশ কিছু কাজ করতে হবে। আচ্ছা, এবার এই যে npm ব্যাপারটা কি? npm হলো নোড প্যাকেজ ম্যানেজার। মানে আমরা যে ধরনের কোডগুলো লিখবো নোড.জেএস ইউজ করার সময়, মানে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমাদের কিন্তু সমস্ত কোড আমরা নিজে হাতে লিখব না। তো ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করুন যে আপনি যখন ফ্রন্ট এন্ডে যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতেন, তখন কিন্তু সমস্ত কোড আপনি নিজে হাতে লিখতেন না। তো বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনি একটা ক্যারোসেল বানাবেন বা একটা অ্যাকর্ডিয়ন তৈরি করবেন বা একটা স্লাইডার বানাবেন, তখন কিন্তু আপনি আউল ক্যারোসেল বা সিলেক্ট স্লাইডার বা সুইপার স্লাইডার এই ধরনের যে আলাদা যে থার্ড পার্টি যে প্যাকেজগুলো ছিল বা কোডের যে লাইব্রেরিগুলো ছিল সেগুলো কিন্তু ইউজ করতেন, তাই না? তো সমস্ত কিন্তু নিজে হাতে করতেন না। তো এখানেও কিন্তু সেই একই জিনিস আছে যে আদার্স কিছু ডেভেলপার তারা বিভিন্ন টাইপের মানে কোড অলরেডি তৈরি করে রেখেছে। সেই প্রত্যেকটা কোড কেউ একটা কোড এক ধরনের কী বলবো পারপাস সার্ভ করে। তো সেই কোডগুলো আমরা নিজে হাতে না লিখে সেই কোডগুলো আমরা ইউজ করব। তো কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে তার কোড দেখতে হয়, মানে কোডের সিনট্যাক্স কী আছে। তো প্রথম কথা সবকিছু জাভাস্ক্রিপ্টে থাকবে। তো জাভাস্ক্রিপ্টের নিয়ম মতোই চলবে সব কিছু। অবজেক্ট, অ্যারে, ঠিক আছে? ভ্যারিয়েবল, ফাংশন এই ধরনের জিনিসগুলোই থাকবে। শুধুমাত্র আমাদেরকে জেনে নিতে হবে যে এই লাইব্রেরিগুলো পাবো কোথা থেকে আর কোন লাইব্রেরি কী কাজ করে, তো সেই জিনিসগুলোই শেখার। আর সমস্ত কিন্তু এই লাইব্রেরির সঙ্গে কিন্তু আমাদের ওখানে কিন্তু ডক্স থাকে, ডক্স দেখে দেখে আমরা ইউজ করতে পারবো। আর তারপরে যখন আপনি এখানে নোড.জেএস শিখতে এসছেন, তো সেই দায়িত্বটাও কিন্তু আমার যে কোন লাইব্রেরি কী কাজ করছে না করছে সেটা দেখানোর। তো মোটামুটি আমরা এটা মেনে চলছি যে এই ভিডিওর পরে আপনি নোড.জেএসটাকে ইনস্টল করে ফেলবেন। এই নোড.জেএসটা ইনস্টল করা দেখানোটা আমার কাজ নয়। ইনস্টল করতে হবে, কীভাবে করতে হবে তার ওয়েটা কিন্তু আপনাকে খুঁজতে হবে। ওকে? এখন আপনার মনে হতে পারে যে আমি যদি এটাকে সত্যিই ইনস্টল করতে পারতাম, তাহলে আমি ভিডিও কেন দেখতে আসতাম? তো প্রথম কথা হলো যে আমি বলব যে আপনি যেহেতু ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, তো আপনি কিন্তু দেখবেন যে কিছুদিন পর থেকে আপনি কারোর হেল্প পাবেন না। ওকে? একটা হিউজ কমিউনিটি আছে, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাকে হেল্প করার জন্য রেডি আছে। কিন্তু তারা শুধুমাত্র আপনাকে রাস্তাটা বলে দেবে। ঠিক আছে? কিন্তু এই রাস্তায় আপনি হেঁটে যাবেন, না সাইকেল নিয়ে যাবেন, না মোটর বাইকে যাবেন, তো সেই সমস্ত কিছু বলবে না। তারা বলবে যে আপনি এখান থেকে এখানে চলে যান, এই জায়গায় নামবেন, ওখান থেকে ওই গাড়ি। তো কীভাবে যাবেন সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। মানে হলো রিসার্চ ওয়ার্ক যেটা, স্টাডি যেটা সেটা আপনাকে করতে হবে। ওকে? তো সেই শিক্ষাটা এখন থেকে শুরু করা উচিত। এছাড়াও যদি আপনার যদি বিভিন্ন যদি মনে হয় যে না আমি সত্যি ইনস্টল করতে পারছি না বা বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো এই ইনস্টল রিলেটেড যে ভিডিওস যেগুলো রয়েছে ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে ইনস্টলটা কী করে করে। আর সেই সঙ্গে সেই ভিডিও দেখে আপনি ইনস্টল করার পরে আরেকটা জিনিস একটু কনফার্ম করে নেবেন নিজের সঙ্গে যে আমি কি সত্যিই রেডি নোড.জেএস শেখার জন্য। তো আমি একটা সামান্য সফটওয়্যার ইনস্টল করতে পারছি না, আমাকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। তার মানে আমাকে কি আরও বেশ কিছুদিন কম্পিউটারটা নিয়ে ঘাটাঘাটি করা উচিত? আরেকটু কি আমাকে বেসিক কম্পিউটারটা শেখা উচিত? হ্যাঁ, আপনার সত্যিই আরেকটু বেসিক কম্পিউটারটা শেখা উচিত। তো আমার কথাগুলো শুনতে একটু হয়তো খারাপ লাগছে, কিন্তু এই ফিল্ডটা কিন্তু এরকমই। ওকে? আপনার নিজের কাজ নিজেকে করে নিতে হবে।
সবাই আপনার সঙ্গে থাকবে, কিন্তু একটা সার্টেন লেভেল অবধি কিন্তু গাইড করবে, আপনাকে কিন্তু একেবারেই স্পুন ফিট করে দেবে না। তো সেই জন্য আপনাকে কিন্তু নিজের স্টাডি নিজেকে করে নিতে হবে। ওকে, তো আজকের ভিডিও মোটামুটি এতটুকুই রাখছি। আমাদের আর তেমন কোনো কাজ ছিল না। আমরা Node.js ইনস্টল করে নিয়েছি। Node.js ইনস্টল করার সঙ্গে সঙ্গে ফ্রিতে কিন্তু আমরা NPM এর যে প্যাকেজ যে ম্যানেজার সেটাও আমরা পেয়ে গেছি। এবার পরবর্তী ভিডিও থেকে আমরা মোটামুটি কাজ করা স্টার্ট করতে পারবো। এবার শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের কিন্তু কিছু একটা স্টাডি করার বিষয় ছিল, তাই না? সেই স্টাডি বিষয়টা কি সেটা একটু দেখে নিই। ওকে, তো চট করে আমি চলে যাচ্ছি কোথায়, আমার যে এখানে যে এইগুলো যে ওপেন করা ছিল সেগুলোর প্রয়োজন নেই। আমি একটু আপনাদেরকে W3 স্কুলে নিয়ে চলছি। ঠিক আছে, W3 স্কুল দেখে পড়বো না, আমাদের শুধুমাত্র বেশ কিছু জিনিস নিয়ে একটু স্টাডি করার দরকার আছে। তো আমি এই যে ওয়েবসাইটটা এসেছি, তো আপনাদের চোখ যাতে খারাপ না হয়ে যায় আমি মোটামুটি ডার্ক মোড করার চেষ্টা করছি। জানি না ডার্ক মোড কতটা দিয়ে আছে, তো ঠিক আছে, তো একটু দেখতে হবে এরকমভাবেই। আচ্ছা, তো এখন আমি যে এই যে ওয়েবসাইটটা আসলাম, এই যে ওয়েবসাইটে এসে এখানে এসে কিন্তু ইউআরএলের মধ্যে আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে দিলাম। দিয়ে আমি যখন এটাকে এন্টার প্রেস করলাম আমাকে এরকম একটা ওয়েবসাইট দিল, মানে একটা ওই পেজ দিল। কি দিল? সার্ভার আমাকে কিন্তু প্রেজেন্ট করে। তো এখন এই ওয়েবসাইটটা আমি চেয়েছিলাম, যখন আমি এক্স্যাক্টলি কোন পেজটা চেয়েছিলাম, ঠিক আছে, আমি এখানে কোন পেজটা চেয়েছিলাম, বেসিক্যালি আমি এখান থেকে কিন্তু ইন্ডেক্স পেজ চেয়েছিলাম। ঠিক আছে, এটা যদি পিএইচপি দিয়ে তৈরি করা হয়ে থাকে তো আমাকে তাহলে এখানে লিখতে হতো index.php। যদি HTML দিয়ে করা হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু বলতে হতো যে index.html। তো এই যে বিষয়টা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি আমি যেটা চাইছিলাম সেটা কোনটা? আমি বেসিক্যালি ইন্ডেক্স পেজটাই চেয়েছি। এখন এই যে বিভিন্ন এরর আসলো, এই পেজগুলো ওপেন হলো না, এটার কারণ হলো সেই পেজটাকে হয়তো এই যে index.html বা index.php বা index.asp এই যে জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো এখান থেকে কিন্তু কোডিংয়ের মাধ্যমে সেটাকে কিন্তু হাইড করা আছে। ওকে, তো আমি আরেকটা ট্রাই করছি। তো দেখুন, এই জিনিসটা লেখার পরে আমাকে কিন্তু একটা এরকম মেসেজ আসছে। ঠিক আছে, এরকম কোনো রিসোর্স, তার মানে এই জিনিসটা বেসিক্যালি index.html বা index.php হয়, কিন্তু ওই এক্স্যাক্টলি ওরকম পাথে গেলে আমাকে ওই ধরনের একটা মেসেজ দেবে। কারণ আমাকে সার্চ করতে বলছে যে w3school.com তুমি টাইপ করো, যে আমাদের যে হোম পেজ সেই হোম পেজটা আমি তোমাদেরকে সার্ভ করে দেবো। ওকে, এখন আমি চাইছি এখান থেকে আমি HTML পেজটা দেখতে। তো আমি যখন এই বাটনে ক্লিক করছি তো আমার কাছে এখানে কি নিয়ে এসছে? আমার কাছে এখানে নিয়ে এসছে যে html/default.asp। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস ট্রাই করে দেখতে পারি। এই HTML-টাকে ক্লোজ করে আমরা যদি ডিফল্ট পেজটা দেখি, তাহলে এবার দেখুন এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এখানে যে index.asp এই জিনিসটাকে ওরা মুভ করে দিয়েছে, সরিয়ে দিয়ে এখানে কিন্তু default.asp রেখেছে। ওকে, তো বেসিক্যালি ইন্ডেক্স এটা সিকিউরিটি রিজনে এটাকে সরিয়ে রেখেছে, ইন্ডেক্সটাকে সরিয়ে রেখে default.asp এটাকে সার্ভ করা হচ্ছে। তো আমি চাইছি যে আমার এখানে HTML যে ফাইলটা, মানে যে রিসোর্সটা সেটা আমাকে দিতে। তো আমি এভাবে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই লিঙ্কটা কিন্তু এখানে প্রবেশ করলো। ঠিক আছে, যে w3schools.com/html/default.asp। তো এই জিনিসটা কিন্তু আমি যদি এখানে এসে টাইপও করে দিতাম তাহলেও কিন্তু আমার এই পেজটাই আমাকে সার্ভ করতো সার্ভার। তো এই যে জিনিসটা আমি এখানে লিখছি বা কোনো একটা বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে নিয়ে আসছি, তো সার্ভার বুঝলো, কি বুঝলো? আমার রিকোয়েস্টটা বুঝলো। আমি বললাম প্লিজ আমাকে HTML এর যে ফাইলটা আছে সেই ফাইলটা দিন, যার মধ্যে HTML রিলেটেড ইনফরমেশান রয়েছে। তখন কিন্তু এই পেজটা আমাকে রেসপন্স হিসেবে পাঠাবে। ওকে, আমাকে কিন্তু রেসপন্স হিসেবে পাঠালো। আমি যদি CSS-এ ক্লিক করি দেখবেন যে আরেকটা ফাইল এসছে। আর সেটাই এই যে আমি এখান থেকে রিকোয়েস্ট করলাম না, এই যে এখান থেকে আমি লিখে এন্টার প্রেস করলাম, এটাকে বলা হচ্ছে যে রিকোয়েস্ট করা। আমি একটা রিকোয়েস্ট পাঠালাম আর তার পরিবর্তে আমি একটা রেসপন্স পেলাম। আর প্রথমে হয়তো খেয়াল করে দেখেছেন যে আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি এমন কোনো একটা রুটিং, রুট, আমি কোনো একটা রুটে যখন এইভাবে পাঠাচ্ছি, সাপোজ index.php এরকম কিছু একটা
রুটে মানে এরকম কোনো টাইপের একটা ফাইল চেয়ে নিচ্ছি, তো তখন সেটা কী হচ্ছে, এখানে কিন্তু বলছে যে না এরকম কোনো ফাইল বা এরকম কোনো পাথ নেই। তার মানে এই জিনিসটা ঠিক হচ্ছে না বিষয়টা। ওকে? তো আমি যদি ASP লিখার চেষ্টা করি, আমাকে কিন্তু আরেক ধরনের এখানে মেসেজ দিচ্ছে। এটাও কিন্তু একটা রেসপন্স। এখানে ফাইল নেই, তো তার মানে রেসপন্স আসছে না এমন কিন্তু না। এটাও কিন্তু এক ধরনের রেসপন্স যে আমাকে 404 এরর দিচ্ছে বা এরকম কিছু। তো আমিও কিন্তু এখান থেকে একটা রেসপন্স পাচ্ছি। তো এখন এই বিষয়গুলো জানবো কী করে, বুঝবো কী করে যে রেসপন্স আসছে, আমি রিকোয়েস্ট করছি। তো আমাকে সিম্পলি কী করতে হবে, রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পরে আমি কী করছি, এই স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আর আরেকটু জুম করছি। পেজটাকে আমরা এখানে আচ্ছা, আমি এটাকে রাইট সাইডে ডক করে নিচ্ছি। আর এটা এরকম থাক। আমি এখান থেকে চলে আসছি আমার নেটওয়ার্কে। ঠিক আছে? নেটওয়ার্কে চলে আসছি। এবার নেটওয়ার্কে আসার পরে আমি যদি এখন এই পেজটাকে একবার রিফ্রেশ করি, মানে আমি হোম পেজে আসার চেষ্টা করি, তাহলে দেখুন এখান থেকে কিন্তু অনেক কিছু এখান থেকে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তার রেসপন্স আসছে। কোনোটা পারফেক্ট 200 এসছে স্ট্যাটাস কোড, কোনোটায় আমরা পাইনি। এই ধরনের অনেক ধরনের জিনিস আসছে। তো এই হিউজ যে লিস্ট যেটা আসছে সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমরা একটা, একটা করে বোঝার চেষ্টা করি যে আমরা কোনটা চেয়েছিলাম ১ম এ। সেটাকে একবার দেখে নিন। এখানে দেখুন www.w3schools.com, একটু জুম করছি, w3schools.com, এখানে পাই কোনটা স্ল্যাশ, তো স্ল্যাশে আমাদের এটা এসেছিল। ওকে, আমি যদি এখানে স্ল্যাশ একটা দিয়ে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে এটার যে হোম পেজ যেটা ছিল সেই হোম পেজটা কিন্তু আমরা এখানে পেয়েছি। তো সেই হোম পেজটা কোথায় এসছে, এই যে হোম পেজটা আমরা কিন্তু গেট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমরা গেট করতে চেয়েছিলাম, মানে পেতে চেয়েছিলাম। ওকে, তো এই ইউআরএল এর মধ্যে লিখে যখন কোনো রিকোয়েস্ট করা হয় সেটা হচ্ছে গেট করা। তো এর স্ট্যাটাস কি আছে, 200, 200 মানে ওকে পারফেক্ট, আমি পেয়েছি, রেসপন্স পেয়েছি। তো সেই জন্য এটা গ্রিন। কোনো কোনো জিনিসে দেখুন আমি হয়তো রেসপন্স পাইনি, তো এইখানে এরকম রেড মার্ক করা রয়েছে। ওকে, কোনোটায় আবার এরকম একটু পার্পল টাইপের কিছু আছে 403। তো এখানে বিভিন্ন টাইপের স্ট্যাটাস কোড আপনি দেখতে পাবেন, 302। ওকে, এবং প্রচুর আছে 404, এরকম অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তো এখন এই যে ফাইলটা আমি পেয়েছি, এই ফাইলটা কী টাইপের ফাইল, এটা হলো এটার ইনিশিয়েটর কি, এটার ইনিশিয়েটর হলো ডকুমেন্ট, মানে এটা হলো একটা ডকুমেন্ট। ওকে, তো এখন এই যে ইনিশিয়েটর যে ফাইলটা যেটা আমরা পেয়েছি তার টাইপটা কি, এটা হলো একটা HTML টাইপ, টেক্সট স্ল্যাশ HTML, এটার টাইপটা হলো টেক্সট স্ল্যাশ HTML। আর এটা কোথা থেকে এসছে, এটা কিন্তু ক্যাশ করা ছিল, যেহেতু আমি একবার এটা খুঁজে ফেলেছি, তো এটা ক্যাশের থেকে আমাকে সার্ভ করা হয়েছে। বাকি কি আছে, সাইজ বা আদার্স যে জিনিসপত্র সেগুলো রয়েছে এখানে। ওকে, তো এইগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয়। আমাদের মেইন যে ইম্পর্ট্যান্ট সেটা হলো আমাদের এখন দেখা যে এই যে আমরা যেটা পেলাম, যে রেসপন্সটা পেলাম, সেই রেসপন্সের ব্যাপারে আর কি জানতে পারি। তো ১ম ভিডিওতে আমি কিন্তু মোটামুটি একটা কথা বলেছিলাম যে আমরা যখন সার্ভারকে রিকোয়েস্ট করি, তো রিকোয়েস্ট করার সময় আমাদের কিন্তু একটা হেডার পাঠাতে হয়। মানে আমি বললাম যে প্লিজ আমাকে W3 স্কুলের হোম পেজটা দিন, আর আমি হেডার পাঠাচ্ছি, যে সেই হেডারের মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে? আমি কোন ব্রাউজার থেকে এটাকে পাঠাচ্ছি, ঠিক আছে? আমার অথেন্টিকেশন কি আছে না আছে। এই সমস্ত জিনিস, কিছু ডিফল্ট জিনিস এগুলো থাকে, সেগুলো কিন্তু সেই রিকোয়েস্টের সঙ্গে, সঙ্গে পাঠাতে হয়। তো এটা আমাদের নিজে হাতে করতে হয় না। এটা ব্রাউজার নিজে থেকে পাঠিয়ে নেয়। আর আমরা যখন Node.js এ এরকম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব, তখন আমাদের এই যে হেডারটা, সেই হেডারটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? কারণ ইউজার যখন সেই পেজটাকে রিকোয়েস্ট করবে, তো তাকে হেডার সেট করে রেসপন্স কিন্তু আমাদেরকেই দিতে হবে। ওকে? তো ইউজার এসে শুধুমাত্র কিন্তু ব্রাউজারে এসে ইউআরএলটা লিখে এন্টার প্রেস করবে। আর পিছনে কীভাবে সেই ফাইলটা সার্ভ হবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। কারণ আমরা হলাম ডেভেলপার। তো এখানে দেখুন যে এখানে এই ফাইলে আমরা হিট করেছিলাম, তো স্ট্যাটাস পেয়েছি 200। ওকে? তো এখন এই স্ট্যাটাস কোডের ব্যাপারে জানতে হলে এখানে ক্লিক করবেন, অনেক বেশি ইনফরমেশন পাবেন। ভার্সন এখানে দেখাচ্ছে HTTP2, তারপরে ট্রান্সফার হচ্ছে কত পাই, ঠিক আছে? রিকোয়েস্ট DNS রেজলিউশন, রিকোয়েস্ট প্রায়োরিটি হাইয়েস্ট। ওকে? এই জিনিসপত্রগুলো আছে। এখানে রেসপন্স হেডার, মানে আমি রিকোয়েস্ট করার পরে যে রেসপন্সটা আসছে সেখানে কিন্তু এই সমস্ত জিনিসপত্র চলে এসছে, যে আমি কখন পাঠিয়েছি, কি
আছে, এক্সপায়ারি ডেট কী আছে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে রেসপন্স যেটা পেয়েছি, মানে সার্ভার আমাকে কিন্তু এই ইনফরমেশনগুলো এখানে পাঠিয়েছে। আর আমি যখন রেসপন্স দিয়েছিলাম, মানে আমি যখন রিকোয়েস্ট করেছিলাম, আমি ব্রাউজারে বসে যে এন্টার প্রেস করলাম, যে রিকোয়েস্টটা গেল, তো সেই সময় আমি এই সমস্ত যে ইনফরমেশনগুলো দেখুন কি ভ্যালু হিসাবে রয়েছে, কি ভ্যালু এই হিসাবে কিন্তু এখানে রয়েছে। সেইভাবে কিন্তু আমরা এখান থেকে সেন্ড করেছিলাম ইউজার এজেন্ট। আচ্ছা, এই যে দেখুন, আমি মজিলাতে বসে এটাকে রিকোয়েস্ট করেছিলাম, তো সেই ইনফরমেশনটাও কিন্তু গেছে সার্ভারের কাছে। সার্ভার কিন্তু তারপরে দেখেছে যে আচ্ছা এই লোক, এই তার ডিটেলস ঠিক আছে, আমি এই লোকটাকে এই ফাইলটাকে সার্ভ করে দিই। ওকে, এবার চলে আসি আমি কুকিসে। তো কুকিস বিষয়টাও আমাদের জানতে হবে। সেখানেও দেখুন একই রকম জিনিস কিন্তু রয়েছে, এই যে কি ভ্যালু হিসাবে এখানে অনেক কিছু দেখে আপনার জিবারিশ মনে হতে পারে, মানে মিনিংলেস জিনিস। তো কোড করতে করতে, নোড.js কাজ করতে করতে আপনার এগুলো তখন মিনিংফুল পড়ার শুরু হবে। তো এবার যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম, তো এখানে আপাতত কোনো পেলোড দেখাচ্ছে না, আমি রেসপন্স হিসাবে পেয়েছিলাম কি পেয়েছি দেখুন, একটা ওয়েবসাইট, কিন্তু দেখে মনে হচ্ছে ব্রোকেন ওয়েবসাইট। তো আমাকে কিন্তু HTML দিয়েছিল, ঠিক আছে, সেই HTML এর সঙ্গে আদার্স যে জিনিসপত্র সেগুলো এখানে নেই। তো একটা ফাইল এটা দিয়েছে। আচ্ছা, তার এখানে টাইমিং রিলেটেড বিষয়টা আছে, আর সিকিউরিটি রিলেটেড এখানে ইনফরমেশনগুলো আছে। তো এত কিছু শুরুতে আমাদের প্রয়োজন হবে না। আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো হেডার্সের ব্যাপারে, কুকিসের ব্যাপারে, রিকোয়েস্ট, রেসপন্স, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কি HTML ফাইল পেয়েছি সেগুলো আমরা এখান থেকে ফিল্টার আউট করে নিতে পারি। তারপরে আমরা কি CSS পাই ওখান থেকে পাচ্ছি না সেইগুলোকে কিন্তু আমরা এইভাবে এখান থেকে আমরা যদি এখানে একবার রিফ্রেশ করি, আমাকে আমাকে সেই ফাইলগুলো এখানে দেবে। আমি যখন এটাকে আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো এখানে সেই বিষয়গুলো কিন্তু আসবো একটা করে। ওকে, এখানে সমস্ত যে ফাইলগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে CSS যে সমস্ত ফাইলপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে একটা করে আসছে। আচ্ছা, এখানে কি ইমেজ আছে না আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, আদার্স যে ভিডিও আছে না অডিও আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো এখন থেকে আমাদের কাজ হবে কি, আমাদের কিন্তু এই যে উইন্ডোটা আমরা দেখছি সেই উইন্ডোতে এসে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক ট্যাবটা কিন্তু খুব প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে। তো সেই জন্য নোট জেস শেখার আগে কিন্তু আমাদের মোটামুটি এই সমস্ত ধারণাগুলো, মানে এই যে রিকোয়েস্ট, রেসপন্স, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খুব ধারণা স্ট্রং থাকতে হবে। আর এখানে কতগুলো আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, কতক্ষণ সময় লেগেছে, ফিনিশ কতক্ষণ হলো, ওকে, ডম কন্টেন্ট লোড হতে কতক্ষণ সময় লাগলো, এই সমস্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি করলে তারপরে আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে অবগত হতে থাকবেন। তো আমি অনেককেই দেখেছি, বা আমি নিজেও যখন দেখেছি প্রথমেই একটা কোড এডিটর ওপেন করে, মানে VS কোড এডিটর ওপেন করে সেখানে এরকম কোড লেখা শুরু করে দিল। তারপরে বললো আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রেসপন্স আসছে। এই সমস্ত কনসেপ্টগুলো বুঝতে গিয়ে কিন্তু অনেক বেশি কনফিউজিং লাগে, অনেক বেশি সময় লাগে, যে আমি কাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, কে রেসপন্স দিচ্ছে আমাকে, কিছুই তো বুঝলাম না। রিকোয়েস্টটাই বা কী, রেসপন্সটাই বা কী। আবার রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে হেডার পাঠিয়ে দিচ্ছে, আবার হেডার রেসপন্স হিসাবে আসছে। তো ওভারঅল এই বিষয়গুলো কিন্তু খুবই বেশি কনফিউজিং, যে কিছুই বুঝলাম না, হঠাৎ করে কোডিং স্টার্ট হয়ে গেল। তো কোডিং প্রথমে স্টার্ট করা না, কারণ কোডিং আমাদেরকে কিন্তু সারা জীবন ধরেই করতে হবে, কিন্তু কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি কাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, কী রেসপন্স আসছে, হেডার কী জিনিস, ঠিক আছে, হেডার পাঠাতে কেন হয়, হেডার যদি না পাঠাই তাহলে কী প্রবলেম হবে, কুকিজ কী জিনিস, সেশন কী জিনিস, এই সমস্ত কনসেপচুয়াল ব্যাপার। তো কনসেপ্ট যদি আমি না বুঝি, তাহলে এগুলো নিয়ে নোট.js কাজই করতে পারবো না। আমরা নোট.js শেখাটাই কিন্তু আমাদের বৃথা হবে। ওকে, মানে কিছুদিন হয়তো আপনি খুব চেষ্টা করবেন নোট.js কোড ফোড লেখার, তারপরে আপনি হতাশ হয়ে যাবেন যে কিছুই বুঝতে পারছি না, কোনো অ্যাপ তৈরি হচ্ছে না, কোনো ওয়েবসাইট বানাতে পারছি না, কোথাও বাটনে ক্লিক করতে পারছি না। এই সমস্ত আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, তারপরে কিন্তু আপনি নোট.jsটা ছেড়ে দিতে বাধ্য হবেন। তো এই কাজটা যাতে না করতে হয় সেই জন্যই কিন্তু আমার এতক্ষণ ধরে এই সমস্ত বর্ণনা করে, ডিসক্রাইব করা। ওকে,
তো এখন মনে হতে পারে যে 2-3টে ভিডিও দেখে ফেললাম, এখনও কোনো কোড করতে পারলাম না। না, এখনও হয়তো আরও 2-একটা ভিডিওতে কোড করতে পারবেন না। কারণ কোড করার কনসেপ্ট বুঝতে হবে যে কোড যেটা করবেন আপনি করবেনটা কি কোডটা করে। ঠিক আছে? তো সেটা আগে না বুঝলে আপনি কোনো মতেই কোনো কোড করতে পারবেন না। আর আপনার যদি মনে হয় যে না এই ভিডিওগুলো একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে, একটু বেশি বোরিং হচ্ছে, তাহলে আমি বলব যে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আপনার জন্য নয়। কারণ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ব্যাপারটা একটু বোরিং। এখানে প্রচুর পড়াশোনা করতে হয়, পড়াশোনার ব্যাপারটাই বোরিং। এটা এন্টারটেনমেন্টের জায়গা না। তো এখানে বিনোদন বলে কিছু নেই। তো এখানে আপনাকে স্টাডি করতে হবে। স্টাডি হলো খুব পরিশ্রমের কাজ। ঠিক আছে? পরিশ্রমের জায়গায় বিনোদনটা হয় না। ওকে? তো এখন আপনার পার্সোনাল মতামত অন্য কিছু হতে পারে। কিন্তু আমার মনে হয় যে পড়াশোনাটা হলো পরিশ্রমের জায়গা। তো পরিশ্রমের সময় আ হয়তো আমরা স্কুলে শুনে এসেছি যে পড়ার সময় পড়া, ইয়ার্কি ফাজলামো পরে হবে। ঠিক আছে? আড্ডা পরে হবে। একদম পড়ার সময় পড়ো। এই কথাগুলো আমরা কিন্তু শুনে এসেছি। তো নিশ্চয়ই কোনো কারণ ছিল কথাগুলো শোনার। ঠিক আছে? আ অনেক বেশি আ আলোচনা হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিও থেকে মোটামুটি দেখা যাক কতদূর কি আমরা এগিয়েছি সেই অনুযায়ী কাজ করব। ওকে, এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।